This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মাত্র 19-20 সেকেন্ডের একটা ছবি, আর তার মধ্যে গুনে গুনে 3 বার একটাই কথা, একটা প্রশ্ন, দরজাটা কোথায়? এই একটা প্রশ্নই বুঝিয়ে দিল বেশ কয়েকদিন ধরে যে আপাতত প্রচার টোচারের লাইমলাইটে ছিল না এই নির্বাচন কমিশন আর ওই নিবিড় ভোটার সমীক্ষা মানে এসআইআর, তাদের আপাতত কিছুদিনের জন্য সাইড লাইনে থাকতে হবে। মেন জায়গায় আলোর বৃত্তে আর তাদের ঠাঁই নাই। আর তার বদলে আপাতত আমাদের প্রত্যেকের জীবনে লাইট হাউসের কাজ করবে এই ছবিটা, দরজাটা কোথায়? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একটাই প্রশ্ন আমাদের মনে প্রশ্নের হাজার দুয়ারি খুলে দিয়েছে, জানেন তো। ফলে সেই কথাগুলো তো বলতেই হচ্ছে, যে কথাগুলো আপনারা জানেন, না বললেই নয়। আজকে সকাল থেকে শুরু করি। সকালটা খুব ইন্টারেস্টিং। এই সকালে প্রতীক বাড়ি আছো বলে আইপ্যাকের এই বর্তমান কর্ণধার প্রতীক জৈনের ফ্ল্যাটে গেছিলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। দরজায় কড়া নেড়েছিলেন এবং আধ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যায় পুলিশ। আর 3.5 থেকে 4 ঘন্টার মধ্যে এই প্রতীক জৈনের আবাসনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কেউ ভাবতেই পারেননি যে সেখানে তিনি পৌঁছে যাবেন। হঠাৎ দেখেন তিনি চলে এসছেন, আর গাড়ির থেকে তিনি নামতেই সংবাদ মাধ্যমের কর্মীরা তার যথারীতি কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করেছিলেন। কিন্তু তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই প্রশ্ন, দরজাটা কোথায়? দেখুন, প্রতীক জৈন যে বহুতলে থাকেন, সেই বহুতলে ঢোকার রাস্তাটা মুখ্যমন্ত্রী প্রথম দিকে খুঁজে পাচ্ছিলেন না। এত লোক ভিড় করে আছেন চারপাশে, গিজগিজ করছেন, আর তার মধ্যে বুঝতেই পারেন এই বহুতলগুলোর কোনটা ঢোকা কোনটা বেরোনো। তো তার সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা দরজাটা দেখিয়ে দিতেই এতটুকু সময় নষ্ট না করে সেই দরজা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে যান। আর তারপর পরের 3-4 ঘন্টায় তাকে কেন্দ্র করে যা যা হলো তা দেশের আর কোনো মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে কখনো হয়নি, ভবিষ্যতেও হবে কিনা জানি না। এর আগে দেখুন, তিনিই খানিকটা এই রকম একটা অভিজ্ঞতার আমাদের শরিক করে দিয়েছিলেন ওই 2019 সালের 23 ফেব্রুয়ারি। সে সময় তৎকালীন ওই পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির বাইরে এই একইভাবে তিনি ছুটে গেছিলেন। কারণ রাজীব কুমারকে ওই কোথাও জেরাঠেরা করতে সেখানে সিবিআই অফিসাররা পৌঁছেছিলেন। পুলিশ দিয়ে রাজীব কুমারের সেই সরকারি আবাসনের বাইরে প্রায় দুর্ভেদ্য প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। চিটফান্ড কেলেঙ্কারি তদন্তে সেবার ওই সিবিআই অফিসাররা রাজীব কুমারের বাড়িতে গেছিলেন আর কি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় সেবার কিন্তু বাড়ির বাইরে চেয়ার পেতে ধর্নায় বসে পড়েছিলেন। কিন্তু সেইবারের সঙ্গে এবারের কাজের প্রচুর ফারাক, ঘটনার প্রচুর পার্থক্য। কারণ সেবারও তার বিরুদ্ধে এইভাবে কাজে বাধা দেওয়া বা গুরুত্বপূর্ণ নথি ছিনিয়ে নেওয়ার মতো কোনো অভিযোগ কেউ তুলতে পারেনি, যেটা আজ ইডির তরফে করা হয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাদের বিবৃতিতে অভিযোগ করেছে প্রচুর পুলিশ সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী নাকি প্রথমে ওই প্রতীক জৈনের বাড়িতে যান, তারপর আইপ্যাকের ওই সল্টলেকের অফিস, সেখানেও তাদের ইডির রেড চলছিল, সেইখানে পৌঁছন। এবং দুটো জায়গা থেকেই নাকি বৈদ্যুতিন সরঞ্জাম, মানে ওই ল্যাপটপ ট্যাপটপ হবে আর কি, এবং তার সঙ্গে ওই হার্ড ডিস্ক, ল্যাপটপ, এই সমস্ত, আর তার সাথে গুরুত্বপূর্ণ নথি, এসব নাকি জোর করে ছিনিয়ে নেন মুখ্যমন্ত্রী এবং তার সহযোগী পুলিশ কর্মীরা। অভিযোগটা বুঝতে পারছেন কার বিরুদ্ধে এবং কিসের অভিযোগ? কোনোদিন ভাবতে পেরেছিলেন এই অভিযোগ কেউ করার এরকমভাবে অধিকারী হয়ে যাবে একজন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে? তিনি তথ্য প্রমাণ ছিনিয়ে নিয়েছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সেই মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠল, আর
আইনের রাস্তা রুখে দাঁড়ানোর অভিযোগ উঠল। তদন্তের সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণগুলো ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল। এবার দেখুন অভিযোগটা সত্যি নাকি মিথ্যে সেগুলো তো পরের কথা, কিন্তু আপাতত এই যে দরজাটা কোথায় করে শুরু হলো, তারপর প্রথমে প্রতীক জৈন, তারপর আইপ্যাকের অফিসের দরজাটা যে ডিঙিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী, তাতে তার মতো একজন পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে সব থেকে বড় বিতর্কের দরজাটাই তো হাট করে খুলে দিল ইডি। যে দরজাটা দিয়ে এখন দাবি পাল্টা দাবির হাওয়া যে প্রবল বেগে চলাচল করছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন, কারণ এটাই তো হওয়ার ছিল। তখন বিকেল, সোশ্যাল মিডিয়ায় ভেসে উঠল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বয়ান। কয়লা পাচার মামলায় অনুপ মাঝি এবং অন্যদের বিরুদ্ধে 2020 27 নভেম্বর সিবিআই এফআইআর করেছিল। সেই মামলায় আর্থিক তছরূপের শিকড় সন্ধানে ইডির এই তল্লাশি অভিযান। তদন্তে ফাঁস হয়েছে যে বাংলায় ইসিএল এর বিভিন্ন জায়গায় কয়লা পাচারের সিন্ডিকেট চলছিল অনুপ মাঝির নেতৃত্বে। হাওয়ালার টাকার সঙ্গে যাদের যোগসূত্র মিলেছে সেই তালিকায় আছে আইপ্যাক। আজ পশ্চিমবঙ্গের 6টি এবং দিল্লির 4টি জায়গায় অভিযান চালানো হয়। এখানে অভিযান চলাকালীন তদন্তকারীদের পরিচয় যাচাই করতে আসেন দক্ষিণ কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার এবং ওসি। কিছুক্ষণ পর আরও কিছু অফিসারকে নিয়ে সেখানে পৌঁছন কলকাতার পুলিশ কমিশনার। দায়িত্বপ্রাপ্ত অফিসার তাকে পরিচয়পত্র দেখান, অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্যও দেন। অভিযান শান্তিপূর্ণভাবে এবং পেশাদারিত্বের সঙ্গেই চলছিল। পরে সেখানে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গে প্রচুর পুলিশ ছিল। প্রতীক জৈনের বাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ নথি, বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে চলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রীর কনভয় যায় আইপ্যাকের অফিসে। সেখান থেকে জোর করে নথিপত্র এবং বৈদ্যুতিন সরঞ্জাম বের করে নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সহযোগীরা, যা পিএমএলএ আইনে তল্লাশিতে বাধা সৃষ্টি করে। ইডির অভিযোগের উপর ভিত্তি করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ময়দানে নেমে পড়েন বিরোধীরা। যখন বোঝেন যে এটা জল মাথার ওপরে উঠে যায় তখন উনি ঝাঁপিয়ে পড়েন। এক্ষেত্রেও ঝাঁপিয়ে পড়েছিলেন, কিন্তু যেটা করলেন সেটা হচ্ছে উনি ফাইল চোর আজকে প্রমাণিত হলো। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত হবে। ভোটের আগে মনে পড়ে নোটবন্দি, ভোটবন্দি, এজেন্সি, সারাক্ষণ শুধু হামলা করা। আমি মুখ্যমন্ত্রী যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে তাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। দেখুন, সাংবিধানিক পদগুলোতে রাজনীতিকরাই তো বসেন, কিন্তু তারপরেও তাদের কিছু বাড়তি দায়িত্ব থাকে, জানেন তো। তাদের একটু বাড়তি সতর্ক হওয়ার প্রয়োজন থাকে, তার কারণ তারা যে কাজটাই করেন সে কাজটাই তো উদাহরণ তৈরি হয়ে যায়, ভবিষ্যতের জন্য উদাহরণ এবং সাধারণ মানুষের কাছে উদাহরণ। এরা যদি এই কাজটা করতে পারেন তাহলে আমরাও করতে পারি। এবার সাম্প্রতিককালে দেখুন কত কিছু ঘটছে, এসব দেখে আবার কেউ ওই সমস্ত ভাবতে শুরু করবেন না যে এই যে চারপাশে আমরা শিক্ষা দুর্নীতি বা অন্যান্য রেশন কত কিছু দেখলাম আর কি, কত লোককে জেল হাজতে যেতে দেখলাম আর কি। আমাদের নেতা মন্ত্রীরাও তো ছিলেন। এবার তাদের দেখে বাকিরা শিখেছেন। এবার যদি বলে বসেন, দেখুন উড়িয়ে তো দিতে পারবেন না, চোখের সামনে তো যা ঘটছে সেগুলোই রটছে। এবার মুশকিল হচ্ছে এই যে মুখ্যমন্ত্রীর আজকের যে ভূমিকাটা সেটা কি ছিল। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে ওখানে গেছিলেন নাকি তৃণমূল নেত্রী হিসেবে গেছিলেন? তিনি যে ভূমিকাটা পালন করলেন সেটা ভবিষ্যতে রাজনৈতিক নেতৃত্বের কাছে একটা শিক্ষা হয়ে রইল যে এইভাবে যে কোনো বিষয়কে রাজনীতির ময়দানে নিয়ে এসে ফেলতে হয় এবং তার বিরোধিতা করতে হয় এবং সেটার থেকে রাজনৈতিক একটা বাতাবরণের মধ্যে দিয়ে লাভ ক্ষতির হিসেব করতে হয়। এটা কি ওই রাজনৈতিক নেতৃত্বের জন্য শিক্ষা নাকি সাধারণ মানুষের জন্য শিক্ষা? যে হ্যাঁ, এরকম ভবিষ্যতে এখানে ইডি, ভবিষ্যতে সিবিআই বা কোথাও পুলিশ বা কোথাও সিআইডি, তারা গেলেও ঠিক এইভাবেই তারা প্রতিরোধের পাঁচির তুলে দিতে পারেন আর কি। এবার দেখুন, এটা তো প্রত্যেকেরই ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত ভাবনার ফসল, তাই না? কেউ যদি ভেবে ফেলেন যে তার বিরুদ্ধে কিছু হচ্ছে, সেটা অন্যায় হচ্ছে, এবার তার ভিত্তিতে তিনি তো এরকমই কোনো ভূমিকা নিয়ে নিতে পারেন। এবার কার জন্য বিষয়টা উদাহরণস্বরূপ হয়ে রইল সেটা তো ভবিষ্যৎ বলবে। কিন্তু এই সজল ঘোষ আর শুভেন্দু অধিকারীদের কথা শুনে মনে হচ্ছে মুখ্যমন্ত্রীর স্লিপে একটা ক্যাচ তুলেছেন আর তারা সেই ক্যাচটা ধরতে একদম দুর্দান্ত ঝন্টি রোডসের মতো ঝাঁপিয়ে পড়েছেন আর কি।
এবার বিজেপি নেতাদের এই মনোভাবটাই বুঝিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামটার ওয়েট কতটা। দেখুন, এটা নিয়ে নতুন করে আলোচনা করার জাস্ট কোনো মানে হয় না, আপনারাও জানেন সেটা। এবং সব থেকে বড় কথা, যদি সব কিছু ভুলেও যান, দিনের শেষে তিনি তো মুখ্যমন্ত্রী, তার ওয়েট থাকবে না তো কার থাকবে? কিন্তু তাও এই আলোচনাটা করছি কেন? করছি তার কারণ দেখুন, তৃণমূল কংগ্রেস দলটার বিরুদ্ধে যে এখন পর্যন্ত এত রকম দুর্নীতির অভিযোগ উঠেছে, সে নিয়োগ দুর্নীতির থেকে শুরু করে পুরো দুর্নীতি বলুন বা রেশন দুর্নীতি বলুন, সে অভিযোগগুলো উঠেছে, এটা তো বাস্তব। সে অভিযোগগুলো প্রমাণিত হোক বা এখনও সেগুলো বিচারাধীন থাকুক, এগুলো পরের কথা। কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রীও যে মাঝে মধ্যে তার দলের নেতৃত্বকে সতর্ক করেছেন, ধমকেছেন, কোথাও কাটমানি খাওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন, এগুলো তো সব বাস্তব। অর্থাৎ কোথাও না কোথাও গণ্ডগোল বিভিন্ন ক্ষেত্রে ঘটেছে, বহু দুর্নীতির অভিযোগ উঠেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত মানে তার ব্যক্তিগত যে ভাবমূর্তি যেটা, সেটাতে কাদা ছোটানোর মতো ডাইরেক্ট আজ পর্যন্ত কিন্তু কেউ কোনো অভিযোগ তুলতে পারেননি। খেয়াল করে দেখুন, সব সময় তিনি নিজেকে, নিজের ব্যক্তিত্বকে, নিজের ভাবমূর্তিকে এই যাবতীয় দুর্নীতির কালির থেকে দূরে সরিয়ে রেখেছেন। এবং সেই মানে অটুট ভাবমূর্তিকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ঢাল হিসেবে ব্যবহার করেছেন তার দলকে বাঁচানোর জন্য, এবং সফলও হয়েছে। কিন্তু এইবার শুভেন্দু অধিকারীদের কি মনে হচ্ছে যে সরাসরি না হলেও ঘুরপথে কোনো একটা দুর্নীতির তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ফেলার একটা সুযোগ হয়তো তাদের হাতে চলে এলো? এইবার অন্তত তার আঙুল তুলতে পারবেন। যখন দুর্নীতিতে না হোক, দুর্নীতির তদন্তে তিনি সশরীরে সরাসরি বাধা দিয়েছেন, এই অভিযোগটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোলা যাবে, তৃণমূল নেত্রীর বিরুদ্ধে এই অভিযোগকে সামনে রেখে কোমর কষে নামা যাবে। এবং তার সঙ্গে কি তাদের এটাও মনে হচ্ছে সুযোগটা এসছে তো বটে, কিন্তু সেটা কাজে লাগানোর দায়িত্ব ইডির, এই সুযোগ হাতছাড়া কোনোভাবে ইডির করা উচিত না, এটা কি তাদের মনে হচ্ছে? দেখুন, এরকম কিছু যদি তাদের মনে হয়ে থাকে, তাহলে তার প্রতিফলন কিন্তু ইডির কাজকর্মে দেখা যাচ্ছে। কারণ ইডি ইতিমধ্যেই হাইকোর্টে চলে গেছে, হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে আগামীকাল ইডির ওই মামলাটার শুনানি রয়েছে। পাল্টা ইডি আর কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আবার প্রতীক জৈনের পরিবার এবং কলকাতা পুলিশ দুটো আলাদা আলাদা করে এফআইআর করেছে। মানে পাল্টা সব কিছু। বিজ্ঞানটার অসাধারণ জিনিস, জানেন তো। এবং নিউটন আজকের দিনে মানে এই পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক বিশেষজ্ঞ বা রাজনৈতিক যা বলবেন নিয়ম টিয়ম প্রণেতা বা রাজনৈতিক বিজ্ঞানী, যেভাবেই দেখুন, স্যার আইজ্যাক নিউটন সব থেকে বড় রাজনীতি। কেন? তার ওই যে থিওরি, নিউটনের সূত্র, সেটাই তো প্রত্যেকটা ক্ষেত্রে চলে। এভরি অ্যাকশন হ্যাজ গট ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া প্রত্যেকটা ক্রিয়ার। তাই হচ্ছে এপাশে এফআইআর, মানে এপাশে হাইকোর্টের নালিশ, তো ওপাশে এফআইআর। এবং এফআইআর যেটা কলকাতা পুলিশ আর প্রতীক জৈনের পরিবার করেছে, তার বক্তব্যটা দেখুন। আচমকা কোথাও কাউকে কিছু না জানিয়ে সাত সকালে কয়েকজন লোক নিজেদের ইডি অফিসার বলে দাবি করে ঘরে ঢুকে তল্লাশি শুরু করে, এইটা হচ্ছে অভিযোগ। এবং এই অভিযোগেই ইডির বিরুদ্ধে আইনের দরজায় কড়া নেড়েছে কলকাতা পুলিশ এবং আইপ্যাকের কর্ণধারের পরিবার। তৃণমূল কংগ্রেস আবার হাইকোর্টেও আলাদা মামলা করেছে, কারণ ও পাশে ইডি গেছে। এবার তাদের যুক্তি কতটা সঠিক, এবার তল্লাশি অভিযানে ভবিষ্যতে নামতে গেলে ইডিকে আগাম জানাইয়ে যেতে হবে কিনা, কারোর অনুমতি নিয়ে তবে তার বাড়িতে এরপর থেকে এরকমভাবে তদন্ত করতে যেতে হবে কিনা, এগুলো তো তর্ক বিতর্ক আইন কানুনের বিষয়। ও আদালত বলে দেবে কে ঠিক কে ভুল। কিন্তু এবং সেটা এই কলকাতা হাইকোর্ট বলে ভাববে না, আদালত মানে হচ্ছে প্রথমে কলকাতা হাইকোর্ট, নিশ্চিতভাবে হয়তো এই গোটা ব্যাপারটা তারপরে যার পছন্দ হবে না তিনি সুপ্রিম কোর্টে যাবেন। সুতরাং সুপ্রিম কোর্ট অবধি আপনাদের ওয়েট করতে হবে হয়তো। কিন্তু মুখ্যমন্ত্রী আজ কি বলেছেন এবং আজ কি করেছেন, সেটা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। এবং নিশ্চিতভাবে এইটা বলে দেওয়া যেতে পারে, আজকের দিনটা হয়তো এবারের বিধানসভা ভোটের একটা নির্ণায়ক
চিত্র হয়ে রইল, বিবিধ দিকের বিভিন্ন ইঙ্গিত ছড়িয়ে দিয়ে গেল, যে ইঙ্গিতগুলোর মধ্যে কিছু কিছু সমাধান সূত্র রয়েছে। একবার যদি সেগুলোকে জুড়ে ফেলতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে এবারের ভোটটা কোন দিকে কিভাবে হতে চলেছে এবং তাতে কে কীরকম ভূমিকা পালন করতে চলেছেন এবং কতজনের ভূমিকা আপনার চেনা জানা এবং আপনার ধ্যান ধারণার বাইরে দিয়ে হাঁটছে। হতেই পারে খুব চেনা লোককে আপনাদের অচেনা ঠেকলো এই সূত্রগুলো জুড়ে ফেললে, আবার অচেনা লোককেও খুব চেনা লাগতে পারে, সবই সম্ভব। বলতে পারেন বিধানসভা ভোটের আগে রাজ্য রাজনীতির চুম্বক হয়ে রইল আজকের দিনটা। কয়েকদিন আগে কলকাতা থেকে ঘুরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আজ কলকাতায় এসে যে বিজেপির প্রাক্তন সভাপতি জেপি নাড্ডা। আমার তো ধারণা জেপি নাড্ডা নিশ্চিতভাবেই ভাবছেন যে টাইমিংটা ভুল হয়ে গেল। টাইমিং ভুলের কথা আরেকজনও ভাবতে পারেন, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তারও আরেকটা জনসভা ছিল, সেখানে র্যাম্প ছিল, সেখানে পরিযায়ী শ্রমিকদের তুলে ধরার বিষয় ছিল, যেগুলো যথাযথভাবে হয়েছে, ঠিক যেরকম জেপি নাড্ডার বৈঠকগুলো হয়েছে। কারণ আজকে সামান্যতম সেদিকে নজর ঘোরানোর সময় ছিল, সবার নজর কেড়ে বসেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সামনে কিছুদিন পরে প্রধানমন্ত্রী আসছেন নরেন্দ্র মোদী, তার আগে মুখ্যমন্ত্রী কি কিছু বোঝেননি যে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তিনি এইরকম রেড়ে করে নেমে পড়লে তার বিরুদ্ধেও বিজেপির নেতারা তিনি দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছেন বলে একইভাবে অভিযোগ করবেন এবং জনমানসে তার ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা করবেন। তাহলে সেই অভিযোগটা করার সুযোগটা তিনি দিলেন কেন? কোথাও কি তার মনে হয়েছে যে এইটাই সঠিক সময় নিজেদের রাজনৈতিক যে একটা কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে একটা এক্স ফ্যাক্টর যোগ করার? মানে এক্স ফ্যাক্টর বলতে এটাই বোঝাচ্ছি যে সাধারণত গতানুগতিক যা যা চলে তার বাইরে একটা অন্য কোনো মাত্রা, একদম অচেনা একটা জিনিস, একটা চ্যাপ্টার যোগ করে দেওয়া, যেটা তাকে ভোটের বাজারে বাড়তি সুবিধা দেবে। দেখুন, ভাবমূর্তি জিনিসটা তার অ্যাসেট, ওটাকে তিনি সচরাচর নষ্ট করতে দেন না, ভবিষ্যতেও দেবেন না। তাহলে এক্ষেত্রে যেটা তিনি করলেন সেটা কি ভাবমূর্তিটারই আরেকটা অন্য মূর্তি তৈরি করার জন্য, মানে সেটার মধ্যে একটা শহীদ বা বঞ্চনার শিকার বা কোথাও গিয়ে চক্রান্তের শিকার, এই রকম একটা সহানুভূতির হাওয়া তৈরি করার চেষ্টা করলেন কি তিনি? এটা কিন্তু ভেবে দেখার বিষয় আছে। সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া কগনিজেবল নন বিলেবল অফেন্স, ফলে এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 307 ধারাও এখানে অ্যাড করা যেতে পারে। আমার কি ধারণা জানেন, এই সহজ সরল জলের মতো সোজা বিষয়টা যখন সবাই বুঝতে পারছেন, তখন মুখ্যমন্ত্রীর মতো বিচক্ষণ নেত্রী তিনি যে গোড়াতেই সবটা বুঝে জেনে যে এই গোটা ব্যাপারটা করেছেন, সেটা নিয়ে কারোর মনে বিন্দুমাত্র কোনো সংশয় থাকা উচিত নয়। 3 দফা যিনি রাজ্য চালাচ্ছেন, চতুর্থবারের জন্য যার ওই নবান্নের দরজা দিয়ে ঢোকার ছবিটা তার দলের নেতাকর্মীরা দেখতে চাইছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তো জানতেন যে তিনি এইভাবে এই ভূমিকায় নেমে পড়লে তাকে কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন অভিযোগে বিদ্ধ করতে পারে, রাজনৈতিক অভিযোগ তুলতে পারে বিজেপি। এবার সেটার কারণ কি? তারপরে এই ভূমিকার কারণ কি? একটা তো বললাম আপনাদের, হয়তো ওই ভাবমূর্তির মধ্যে এমন একটা বদল আনা যেটা তার জন্য একটা সহানুভূতির হাওয়া তৈরি করতে চেষ্টা করবে। খেয়াল করে দেখুন, অতীতে কিন্তু বারবার বঙ্গ বিজেপির নেতারা তারা এখানে জরুরি অবস্থার জন্য জরুরি অবস্থা করা হোক, 355 করা হোক, 356 করা হোক, কতবার আকুতি মিনতি করেছে। একবারও কেন্দ্রীয় নেতৃত্ব তাতে আমল দিয়েছে? দেয়নি। কারণ তারা জানতেন এটা করা মানে তৃণমূলকে শহীদ করে দেওয়া, আর সেই শহীদ যদি একবার হয়েছে তাহলে আগামী বহু ভোটে তৃণমূলকে তারা টাচও করতে পারবেন না। এই একই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় কি ফাঁদ হয়ে তারা করলেন, যেচে নিজের ইমেজটা বদলানোর এরকম পরিস্থিতির সৃষ্টি করলেন। আর সেটা যদি না হয়, এটা যদি একটা স্বতঃস্ফূর্ত একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়, তাহলে কিন্তু অনেকগুলো জিনিস ভাবার আছে। এই প্রতিক্রিয়াটা হলো কেন? তাহলে ক্রিয়াটা কি?
ক্রিয়াটা কি এমন কিছু যেটা তাদের দলের জন্য অনেক ভারী পড়ে যাচ্ছিল? ক্রিয়াটা কি এমন কিছু যেটা তাদের মধ্যে একটা মরিয়া ভাব এনে দিয়েছে? দেখুন, এ রাজ্যে বহু ধরনের দুর্নীতির তদন্ত চলছে। তদন্তের স্বার্থে কেন্দ্রীয় এজেন্সি তৃণমূলের ছোট বড় মেজ বিভিন্ন সিকি আধুলি বিভিন্ন ধরনের মানে হেভিওয়েট থেকে লাইট ওয়েট বিভিন্ন ওজনের নেতা মন্ত্রী কর্মীর বাড়িতে তল্লাশির স্বার্থে গেছে, সরকার ঘনিষ্ঠ প্রশাসনিক কর্তাদের বাড়িতে গেছে। কিন্তু ওই সেই কবে রাজীব কুমার, তারপর আর হ্যাঁ ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তদন্তকারীদের যাওয়ার ক্ষেত্রে তিনি গেছিলেন, আর ওই নারদা মামলায় ফিরহাদ হাকিমের বাড়িতে তদন্তকারীদের যাওয়ার বিষয়গুলো সেই সময় গেছিলেন তিনি। তো এই বিষয়গুলোকে বাদ দিলে আর কখনো মমতা বন্দ্যোপাধ্যায় এই রকম ভূমিকায় তো অবতীর্ণ হননি যে অবতারে তিনি আজ অবতীর্ণ হলেন। ফলে কেন হলেন সেটা বারবার ঘুরে ঘুরে ওই প্রশ্নেই আসতে হবে। তাহলে কি নেতা মন্ত্রীদের বাড়িতে যে ধন আছে তার থেকেও গুরুত্বপূর্ণ ধনসম্পদ এই প্রতীক জৈন বা আইপ্যাকের কাছে আছে বলে ধরতে হবে? আর ধরতে হবে কি বলছি, ইতিমধ্যেই তো ধরা শুরু হয়ে গেছে। ইডি বলেছে তারা কয়লা পাচারের তদন্তের স্বার্থেই আজ প্রতীক জৈনের বাড়ি বা আইপ্যাকের অফিসে গেছিল, এবং শুধু এই দুটো জায়গায় নয়, এছাড়াও কলকাতার আরও 4টে জায়গা এবং দিল্লির 4টে জায়গা, মোট 10টা জায়গায় অভিযান চালিয়েছে। কয়লা পাচারের টাকা হাওলায় খাটানো হয়েছে এবং তাতে আইপ্যাকের যোগাযোগ রয়েছে, এটাই তো ইডির দাবি, এবং যার ভিত্তিতেই মুখ্যমন্ত্রী কয়লা পাচারের কলঙ্কটাকে আড়াল করতে চাইছেন বলে বিজেপি নেতারা দাবি করছেন। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা ধরলে তো বিশ্বাস করতে হবে ইডি যেটা বলছে সেটা ডাহা মিথ্যে, কোনো দুর্নীতি সংক্রান্ত তদন্তে নয়, বরং ছিচকে চোরের মতো ওই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা চুরির জন্যই ইডিকে পাঠিয়েছিল বিজেপি, এবং তিনি কোনো নথি ছিনিয়ে নেননি, বরং প্রথমে প্রতীক জৈনের বাড়ি এবং পরে ওই আইপ্যাকের অফিসে তিনি তার দলের প্রার্থী তালিকা এবং দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র বাঁচানোর একটা জাস্ট চেষ্টা করেছেন মাত্র, মানে যাকে বলে ডিফেন্স, রক্ষণ, সেটাই তিনি করেছিলেন। কিন্তু সেটা যদি হয়, সেটা করতে গিয়ে তো আরও দুটো কাজ তিনি করে ফেলেছেন। এক, প্রতীক জৈন যে তার দলেরই একজন, আইপ্যাকের অফিসটা যে তৃণমূলেরই একটা শাখা অফিস, যেখানে তাদের এরকম গুরুত্বপূর্ণ তথ্য নথিপত্র এগুলো সব থাকে, এমনকি প্রার্থী তালিকাও থাকে, সেটা পরিষ্কার করে দিয়েছেন। দেখুন, যে কাগজপত্র ফাইলগুলো সব নিয়ে যাওয়া হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এরকম বিভিন্ন সব সরকারি নথিপত্র, সেগুলো পরিষ্কার বোঝা গেছে। মানে সেইগুলো থাকার জায়গা ওই আইপ্যাকের অফিস। তাহলে কতটা তিনি সরকারের অঙ্গ, যেটা হয়তো আপনি আমি কেউই জানতাম না, সেটা জানিয়ে দিলেন তিনি। আর দুই, তদন্তের কাজে বাধা দিয়ে তথ্য ছিনিয়ে নেওয়ার মতো অসাংবিধানিক কাজ একজন মুখ্যমন্ত্রী করছেন। ইডিকে এই অভিযোগটা তোলার যে সুযোগ করে দিয়েছেন, আর বিরোধীদের যে সুযোগ করে দিয়েছেন ট্রাম্পের সাথে তাকে তুলনা করার, সেটাও তো আমরা দেখলাম। ট্রাম্প যেরকম, বিরোধীরা বলছেন তো যে ট্রাম্প ভেনিজুয়েলায় ঢুকে প্রেসিডেন্ট মেদুরোকে তুলে নিয়ে চলে এলেন, মুখ্যমন্ত্রীও সেরকমভাবে প্রতীক জৈনের বাড়ির থেকে তথ্য প্রমাণগুলো তুলে নিয়ে চলে এলেন। সব একই রকম হলো কি না? Created my IT sector office and IT sector in charge house to collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED? আমরা বের করেছি, এটা হচ্ছে সেই গাড়ির নাম্বার যে গাড়িটা নিয়ে মুখ্যমন্ত্রীর ফাইল এসেছে আজকে, চুরি করা ফাইল। মুখ্যমন্ত্রীর ফাইল চুরি বা ছিনতাই বলা ভালো, এটা চুরি তো অজান্তে হয়। উনি ইডি অফিসারদের সামনে ফাইল ছিনতাই করে এসেছেন, ছিনতাই করে নিয়ে এসেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে ছিনতাইবাজ, এটা কিন্তু আমাদের জানা ছিল না। আমাদের সব ডেটা চুরি করার ওপর হামলা নিয়ে, মিথ্যে আমার নামে কেস বানিয়ে, তুমি যদি আমার বাড়িতে চুরি করতে আসো, আমি চেষ্টা করব না চুরিটা আটকাতে? বলুন তো। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, তিনি একজন পাকা ক্রিমিনাল। কিভাবে প্রমাণ লোপাট করতে হবে, নিশ্চয়ই যে ভদ্রলোক, সে পুলিশের লোক কিনা তৃণমূলের লোক আমার জানা নেই, গাড়ির নাম্বার, এই গাড়ির নাম্বার চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই ভদ্রলোক নিজের বুদ্ধিতে করেননি, মুখ্যমন্ত্রী তাকে বুদ্ধি দিয়েছিলেন। এইভাবে তথ্য প্রমাণ লোপাট করার
বুদ্ধি তো ক্রিমিনালদের কাছে থাকে, সিজনড ক্রিমিনাল যাকে বলে। কয়লার টাকা অমিত শাহ ব্যবহার করেছেন, অমিত শাহ ব্যবহার করেছেন, রাজনাথ সিং ব্যবহার করেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায় ব্যবহার করেছেন, শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন। ममता हैज लॉट टू हाइड। ममता जी के पास ऐसे कई राज हैं जिनका वो खुलासा नहीं होने देना चाहती है। क्या बंगाल को ममता बनर्जी ने ऐसा बना दिया है कि वो भारत के कानून के बाहर कोई क्षेत्र है? দেখুন, এই সম্বিত পাত্র লাস্ট কথাটা এইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি এই কথাটাই এবার কিন্তু গোটা ভারতে ছড়িয়ে দেবে, ইতিমধ্যেই ছড়িয়ে দিয়েওছে এবং ভবিষ্যতেও দেবে, এবং এখানেও এটাই প্রচার করবে। বাংলা কি ভারতের বাইরে? ভারতীয় আইন কানুন কি এখানে চলে না? যদি না চলে তাহলে এখানে কিসের আইন কানুন চলে? এবং এটা বলে এমন একটা পরিস্থিতির তারা সৃষ্টি করার চেষ্টা করবে স্বাভাবিকভাবেই। এটা ধরে নিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ভারত বিরোধী কাজ করছে। এটা যত মানুষের মনে তারা গেঁথে দিতে পারবেন, তত কিন্তু ওই যতই এখানে তৃণমূল বলুক যে বহিরাগতদের নিয়ে এসে বিজেপি প্রচার করছে, সেই জায়গাটা ঢেকে দেওয়া যাবে। আরও কথা দুটো, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা যদি ধরতে হয়, আরও একটা জিনিস আমরা বুঝে গেলাম কিন্তু। এক, বিধানসভা ভোটের জন্য তৃণমূলের প্রার্থী তালিকাটা তৈরি, পুরোপুরি না হোক প্রাথমিকভাবে একটা তালিকা রেডি, কে কোথায় দাঁড়াবেন না দাঁড়াবেন সেটা তৃণমূল এবং আইপ্যাক তারা ঠিক করে ফেলেছে বলেই ধরতে হবে। এটা ভেবে কিন্তু বাকি দলগুলো নিজেরা মনে মনে একটু মানসিকভাবে চাপে পড়ে যেতে পারেন, কারণ তাদের কতটা এগিয়েছে এখন অবধি সেটা নিয়ে সংশয় আছে। দেখুন, এটা যে হয়েছে এটা তো ঘটনা, না হলে মুখ্যমন্ত্রী কেন বলবে যে তাদের দলের প্রার্থীদের নামের তালিকা ছিনতাই করতে এসেছিল ইডি? এবার প্রশ্ন হচ্ছে যে আগে ভাগে অন্য দলের প্রার্থী তালিকাটা ছিনতাই করে কেউ করবেটা কি? নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক দল চাইবে। এবার যদি চায়, পেয়ে তার লাভ কী হবে? এটার অনেক রকম রাজনৈতিক লোকজনকে যদি জিজ্ঞেস করেন, তারা অনেক রকম অপশান দিয়ে দেবেন। কারণ প্রথম কথা হচ্ছে, হয়তো দেখা যাবে যার এ প্রতীকে দাঁড়ানোর কথা ছিল তিনি ওই প্রতীকে গিয়ে দাঁড়ালেন, অথবা ধরতে হবে যে কে কোথায় দাঁড়াচ্ছেন সেটা আগে ভাগে একটু জেনে নিয়ে সেই অনুযায়ী প্রার্থী দেওয়ার চেষ্টা করা হবে। যদিও এটা একটু কষ্ট কল্পনা আর কি। এত সহজে যদি প্রতিপক্ষের প্রার্থী দেখে প্রার্থী বদল করে দিলেই লোকজন জিতে যেত, তাহলে তো কোনো কথাই ছিল না। প্রতিপক্ষের প্রার্থী দেওয়ার পরে প্রার্থী স্থির করেও তো স্থির করতে পারছে না, এরকমও তো আমরা দেখেছি। শুধু এটাকে অতটা সহজ সরলভাবে ব্যাখ্যা করাটা একটু কঠিন আর কি। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে যে হয়তো যারা প্রার্থী হচ্ছেন তাদের মধ্যে একটা কোথাও গিয়ে একটা ভয় বা চাপ এরকম যদি তৈরি হয়ে যায় যে আমরা কিন্তু জেনে গেছি তুমি প্রার্থী হচ্ছ, তাহলে তাদের মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে। দেখুন, এই যে বিভিন্ন রকম, কারণ যে রাজনৈতিক দলগুলো যে প্রচারগুলো করে, সে প্রচার যে শুধু আপনার আমার মধ্যে প্রভাব ফেলে তা তো নয়, রাজনৈতিক দলের নেতাদের নিজেদের মধ্যেও তো প্রভাবটা ফেলে। এ তো গোয়েবলস থিওরি বলে যে আপনি একটা কথা যদি বারবার বলতে শুরু করেন, তাহলে যারা শুনবেন তারা যেরকম বিশ্বাস করবেন, একটা সময় পর আপনি নিজেও বিশ্বাস করে ফেলবেন। সুতরাং রাজনৈতিক নেতারা বারবার বলেন যে এই ইডি, সিবিআই এরা কেন্দ্রীয় সরকারের কথায় চলে, আর পাল্টা বিরোধীরা বলেন যে পুলিশ, সিআইডি এরা রাজ্য সরকারের কথায় চলে। তো এই রকম কেউ না কেউ কোনো না কোনো রাজনৈতিক দলের কথায় চলে, এটা বলতে বলতে আমার ধারণা রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা নিজেরা বিশ্বাস করে ফেলেছেন, আমরাও বিশ্বাস করে ফেলেছি। সুতরাং তাদের মাথার মধ্যে যে এই ব্যাপারটা কাজ করবে না সেটা গ্যারান্টি দিয়ে বলা যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রথমে প্রতীক জৈনের বাড়ির থেকে মুখ্যমন্ত্রীকে একটা হার্ড ডিস্ক আর একটা ফাইল নিয়ে বেরোতে দেখা গেছে, আর তারপরে সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিস থেকে বেশ কিছু ফাইলপত্র, বৈদ্যুতিন সরঞ্জাম নিয়ে কিছু মানুষকে বেরোতে দেখা গেছে, এবং সেই সমস্ত জিনিস তৃণমূলের নামে আর রাজ্য সরকারের নামে নথিভুক্ত করা গাড়িতে তোলা হয়েছে। এই গাড়িগুলোর ব্যাপারে তো শুনলেন, সুকান্ত মজুমদাররা একদম কাগজপত্র বার করে বলছেন। ফলে এই জিনিসগুলোকে তাদের তথ্য প্রমাণ চুরি করা হয়েছে বা ছিনিয়ে নেওয়া হয়েছে এইটা বলে দাবি করছে ইডি। এবার দেখুন,
ওরা এখন যা বলবেন সেটাকে তো মানতে হবে। ওই ফাইলে কিছু ছিল কি না, মানে আদৌ কিছু ছিল কি না, সাদা কাগজও তো থাকতে পারে, কেউ জানে না। ওই হার্ড ডিস্কে কিছু ছিল কি না কেউ জানে, কিছু গেমস লোড করাও তো থাকতে পারে। কিন্তু ইডি এখন বলবে ওতেই আসল তথ্য প্রমাণ ছিল। আর প্রতীক জৈনের বাড়ি বা অফিস থেকে ফাইল বের করার ঘটনা তো সবার চোখের সামনে ঘটেছে। এইটা কিন্তু একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি করছে, জানেন তো, বিশেষ করে যখন সেটা মানে নালিশের আকারে, অভিযোগের আকারে সেটা যখন হাইকোর্টে গিয়ে পৌঁছচ্ছে। আর সেই জন্যই জল্পনা আরও বেশি করে দানা বাঁধছে। সত্যি সত্যি কি ছিল বলুন তো এই ফাইলের মধ্যে, যেটা আটকাতে, মানে ইডির হাতে যাওয়া আটকাতে মমতা বন্দ্যোপাধ্যায় এতটা মরিয়া হলেন? এগুলো কোনোদিন আমরা অন্তত জানতে পারবো না, কারণ যদি ওই ফাইলটা এরপরে পাওয়াও যায়, কথার কথা বলছি, তর্কের খাতিরে ইডি বলবে ওটার মধ্যে এখন আর কিছু নেই, যা ছিল সব হাওয়া হয়ে গেছে। ওই হার্ড ডিস্ক পাওয়া গেলেও বলবে এটা সেই হার্ড ডিস্ক কিনা, অন্য হার্ড ডিস্ক ছিল, অথবা সেই হার্ড ডিস্কটা হলেও বলবে সব ইরেজ হয়ে গেছে। সুতরাং আমরা এই ব্যাপারটা কোনোদিন জানবো না, এটা তো বুঝে গেছি। কিন্তু যদি সত্যি তৃণমূলের প্রার্থী তালিকাটা তৈরি হয়ে গিয়ে থাকে এবং সেই তালিকাটা ইডির হাতে চলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা তৈরি হয়ে গিয়ে থাকে, তাহলে তাদের কারুর কিন্তু কপাল পুড়তে পারে, জানেন তো। কেন বলছি? আর এই প্রার্থী তালিকা জানাজানি হয়ে গেছে, এটা যদি সত্যিই হয়, তাহলে সেই জানাজানিটা রেখে দেওয়ার ঝুঁকি কি তৃণমূল নেবে? তারা কি সেই প্রার্থী তালিকায় রদবদল করবে না? ফলে যারা টিকিট পেয়েছিলেন তারাই আলটিমেটলি টিকিট পাবেন কিনা সেটা তো বলা যাচ্ছে না। তাই তৃণমূলের একদম প্রথম সারির যারা আর কি, যারা একদম অটোমেটিক চয়েস, সেই নেতা নেত্রীদের বাদ দিলে যারা মনে করেছিলেন যে তারাও প্রার্থী হতে পারেন, বিধানসভার ভোটের টিকিট পেতে পারেন, তারা বরঞ্চ এখন প্রবল টেনশনে পড়ে যাবেন। এক তো ভাগ্যে শেষ পর্যন্ত শিখে ছিড়বে কিনা, আর এই নাম টামগুলো জানাজানি হয়ে যাওয়ায় আর কি কপালে রয়েছে সেই জায়গাটা মাথার মধ্যে রেখে এই শাসক দলের প্রার্থী প্রত্যাশীদের মনে একটু কু ডাকবে না তো। এটা কিন্তু একটা কঠিন জায়গা তৈরি হয়ে গেল যে এইবারের নির্বাচনটায় না, নাথিং ইজ ইম্পসিবল, সেই একটা বিজ্ঞাপন ছিল, সেটার মতো করে বলতে হয় সব কিছু হতে পারে। যা কিছু আপনার ভাবনার মধ্যে আছে এবং যা কিছু আপনার ভাবনার বাইরে আছে, এই সমস্ত কিছু এবারের নির্বাচনে আপনারা ঘটতে দেখতে পারেন। সুতরাং চেয়ারের হাতল ফাতল শক্ত করে ধরে একটু ওই পপকর্ন কিনে রোজ টেলিভিশনের সামনে বসুন, দেখবেন এর থেকে ধুরন্ধর কোনো সিরিজ আর আপনারা পাবেন না। अगर अमित शाह आपको बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? জানে খুব খারাপ ভাবে হারতে চলেছে ওরা, একটা বিপুল হার ওদের আছে। ফলে ওখান থেকে সব আমাদের প্রচার, কবে সভা কবে মিছিল, এই ডিটেল প্ল্যান গুলো ওই অফিসে পাওয়া যাবে। তো যদি সেখান থেকে তুলে নিয়ে যায়, পরে সেই লোকগুলোকে ট্যাপ করে হুমকি দিয়ে নানা রকম ভাবে তারা করতে পারে। তো ফলে এই ভোটকে প্রভাবিত করার জন্য এই কাজ করেছে। মানে মোদ্দা কথা হচ্ছে গোপন কথাটি রবে না গোপনে, গোপন কথাগুলো যাতে গোপন না থাকে সেই জন্যই ইডিকে ব্যবহারের অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ প্রত্যেকে। এবং গোটা বিষয়টা তারা একটা রাজনৈতিক ময়দানে নিয়ে গিয়ে ফেলছেন। তারা জানেন ইডি একটা দুর্নীতির তদন্তে তল্লাশি করছে। এবার এইটার পাল্টা যুক্তি দিতে গেলে তারা প্রাথমিকভাবে কি বলতে পারতেন, দুদিন আগে হলেও কি বলতেন একটা রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। এটাতে কিন্তু ভোটের আগে তৃণমূলের নেতাকর্মীদের গা গরম হওয়া খুব মুশকিল, কারণ এই অভিযোগটা বারবার শুনে এবং এটার মোকাবিলা বিভিন্নভাবে করার জন্য বারবার নিজেদের চাগিয়ে তুলতে তারা সিজেন্ড হয়ে গেছে। এই অভিযোগে তাদের গা আর গরম হবে না। সুতরাং তার বদলে যদি বলা যায় যে বিজেপি কৌশলে তৃণমূলের কাগজপত্র হাতিয়ে নিচ্ছে, তাদের দলের লোকজনের গোপন তথ্য সব জেনে ফেলছে, তাহলে তো এটা শুধু দলগত নয়, ব্যক্তিগত স্তরেও একটা আশঙ্কার পরিবেশ তৈরি করবে। আর কে না জানে, দল যতই প্রিয় হোক,
আপনি বাঁচলে তবে না পিতৃদেবের নাম, নিজের থেকে প্রিয় আর কে আছে? ফলে তৃণমূলের জন্য শুধু নয়, তৃণমূলের নেতাকর্মীরা তারা ব্যক্তিগতভাবে ইডির কল্যাণে বিপদে পড়তে পারেন, এই কথাটা যত বেশি বলা যাবে, যত ছড়ানো যাবে, তত বেশি ব্যক্তিগত স্বার্থেই লোকজন একটা আন্দোলনের পরিবেশ তৈরি করতে পারবে। এটা জানেন বলেই স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সামনে দাঁড়িয়ে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রটা তৈরি করে দিলেন। আর তার তৈরি করা ময়দানে যেরকম হুইল চেয়ারে করে কুণাল ঘোষ নামলেন, তেমনই সব্যসাচী দত্ত, সুজিত বসুর মতো ওই বুনোল আর বাঘা তেঁতুল যাদের বলে আর কি, তারাও নেমে পড়লেন, একসঙ্গে নামানো গেল। দেখুন, তৃণমূলের ঘরোয়া রাজনীতিতে সুজিত, সব্যসাচী যতই ওই উত্তর দক্ষিণ মেরু হন না কেন, আজ তো তারা প্রায় একসঙ্গে আইপ্যাকের অফিসের বাইরে ওই ধর্নায় নেতৃত্ব দিলেন। যতক্ষণ ইডির লোকজন ওই আইপ্যাকের অফিসে ছিলেন, ততক্ষণ সেখানে ছিলেন সুজিত বসু আর সব্যসাচী। ইডির লোকেরা যখন বেরোচ্ছেন, তখন তাদের বিরুদ্ধে স্লোগান দিলেন সুজিত, সব্যসাচীর অনুগামীরা একসঙ্গে এক সুরে। ইডির লোকেদের বুঝিয়ে দেওয়া গেল যে যে তদন্তেই তারা নামুন, যে উদ্দেশ্যই তাদের থাকুক, প্রতি মুহূর্তে তাদের কিন্তু কড়া মার্কিংয়ের সামনে পড়তে হবে। তাদের ওপর কড়া নজরদারি আছে সব জায়গায়, প্রত্যেকটা জায়গায় এরকমই কিন্তু হবে, এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া গেল। কি শোনা যায় জানেন? ওই জরুরি অবস্থার সময় না দিল্লিতে ওই সাংবাদিকদের নাকি এইরকমভাবেই ভয় দেখাতেন সঞ্জয় গান্ধীর লোকেরা। বিভিন্ন জায়গায় অতর্কিত হানা দিয়ে সাংবাদিকদের বুঝিয়ে দেওয়া হতো তাদের খুব কাছ থেকে নজরদারি করা হচ্ছে, নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে। ইডির তদন্তকারীরাও বুঝলেন ভবিষ্যতে যেখানেই যাবেন, ঘাড়ের ওপর কিন্তু তৃণমূল নিঃশ্বাস ফেলবে, এবং সেটা শুধু কলকাতা বলে না, রাজ্যের সর্বত্র। যখন যেখানে তারা যাবেন, সেখানেই তৃণমূল তাদের সঙ্গে এইভাবে আঠার মতো সেঁটে থাকবে। এবার খেয়াল করে দেখুন, যে কাজটা এই ভোটের আগে এত চেষ্টা করেও তৃণমূল করতে পারেনি, মানে কি না করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় দেখিয়েছেন, বকাঝকা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আলটিমেটাম দিয়েছেন, কোথাও চেয়ারম্যানকে পদত্যাগ করতে বলেছেন, কোথাও কমিটি বদলে দিয়েছেন, কোথাও পুরসভা ভেঙে দিয়েছেন, কিন্তু দলের গোষ্ঠীদ্বন্দ্ব কিছুতেই থামাতে পারেননি। অথচ এক ইডির ওষুধে কীরমভাবে সুজিত, সব্যসাচী একসঙ্গে এক জায়গায় হয়ে গেলেন। এটা কি সহজে হতো? ভোটের আগে এসআইআরের কাসুন্দি ঘাটতে ঘাটতে ক্লান্ত এই যে তৃণমূল কর্মীরা এই যে নতুন একটা উদ্যম পেয়ে গেলেন, এবং একটা ঐক্যবদ্ধ হওয়ার যে কি মজা, কি সুন্দর পরিবেশ, এটা জেনে গেলেন। এটাই তো তৃণমূল নেত্রীর জন্য একটা বড় পুরস্কার। কারণ তিনি জানেন এই রাজনৈতিক লড়াইয়ে তাদের প্রধান প্রতিপক্ষ বিজেপিকে তারা হয়তো টেনে এনে ফেললেন, কিন্তু সেই লড়াইটার থেকে অনেক বড় লড়াইটা দলের ভেতরে তিনি হয়তো জিতে গেলেন। एक बात याद रखना, साल पड़ोसी का तमन्ना आज हमारा दिल में है, देखते हैं जोर किसका बाजू का तिल में है। इसका खिलाफ এর বিরুদ্ধে আগামীকাল বিকেল 3টের সময় আপনারা জমায়েত হয়ে যাবেন 2-2:30 মধ্যে, যে যেরকম পারবেন। যাদবপুরে 8B বাস স্ট্যান্ডের সামনে জমায়েত হবে। আমি নিজে মিছিলটাই থাকবো। আমাকে যত ঘাটাবেন না, আঘাত করলে প্রত্যাঘাত করব, আঘাত করবেন না, একটাও কথা বলবো না। সাইলেন্স ইজ স্ট্রেংথ। কখনো কখনো রিয়াকশন ইজ দ্য অ্যাকশন, অ্যাকশন হ্যাজ দ্য রিয়াকশন। তুমি আমাকে এক গালে ঘুষি মারবে, আর আমি কি আর একটা গাল পেতে দেবো? আমি তোমায় ঘুষি মারতে চাই না, আমি মারবো না। তোমাদের থেকে বড় ডাকাত আর কেউ নেই। আমার প্রবীণ বাবা মাকে হেনস্থা করেছেন, সিআইডি পাঠিয়ে 3 বার। আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিন। আমার নন্দীগ্রামের এমএলএ অফিসে আসামি খোঁজার নামে সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করেছে অফিস। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। রেড হবে সকাল থেকে, সেটা প্রতীক জৈন এবং তার অফিস আগে কমিউনিকেটেড হয়েছে, মুখ্যমন্ত্রী কমিউনিকেটেড হয়েছেন। তাদের একটা বড় অংশের অফিস গোয়ার্সকে আইপ্যাক কালকে বলেছে যে ওয়ার্ক ফ্রম হোম আজকের দিনে।
আজকে কোনো বিশেষ ছুটির দিন তো নয়। শস্যের মধ্যে ভূত আছে, আর নাহলে যারা ইডি সিবিআই পরিচালনা করছেন তারা চান না সত্যটা, নাটকটা হোক, হইচই হোক, ফুটেজ হোক, কিন্তু আসল সত্য বেরিয়ে আসুক। ইডির বিরুদ্ধে সোচ্চার, এটা ইডির অপদার্থতার বিরুদ্ধে, না আপনার দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে? কারণ এই আইপ্যাক এই বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে। এদের হাতেই এই বাংলায় বুথে বুথে ভোটারদেরকে ভোট দিতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়, অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে। সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক। মানে রাজনীতিতে যদি বিজ্ঞান থাকে, বিজ্ঞান যে আছে সেটা তো মুখ্যমন্ত্রী অতগুলো কথা বলেন, ঘাত প্রতিঘাত, অ্যাকশন রিয়াকশন সবগুলো তো শুনলেন, সুতরাং বিজ্ঞানটা আছে, নিউটন আছেন, থাকছেন স্যার। আর ঠিক একইভাবে কনস্পিরেসি থিওরিটাও আছে, যেটা মোহাম্মদ সেলিম তুলে ধরলেন। এবার মুশকিল হচ্ছে এত কিছু আমরা ইদানিংকালে দেখেছি, এত কিছু ঘটতে দেখেছি, তার ফলে কোনো রাজনীতিতে কোনো জিনিস দেখেই না আমরা খুব একটা আশ্চর্য হই না, অস্বাভাবিকও মনে হয় না। যেটা হতে পারে না এরকম কোনো জিনিস নেই রাজনীতিতে। দেখুন কি সুন্দরভাবে মোহাম্মদ সেলিম বুঝিয়ে দিলেন, আগের থেকেই বলে দেওয়া ছিল, তারা সব সরিয়ে নিয়েছিলেন। এটা যদি আপনি শোনেন এবং এটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনার মনের মধ্যে আসবে যে তাই যদি হবে তাহলে পণ্ডশ্রম করতে ইডি গেল কেন? তাহলে ইডির যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের এসে প্রতিরোধ করা, এই অ্যাকশান রিয়াকশান পুরোটাই গ্যালারি শো, একটা স্ক্রিপ্টেড জিনিস। এবার সেটা মোহাম্মদ সেলিম বলতে পারবেন, কারণ রাজনীতিক হিসেবে তার অধিকার রয়েছে। এই গোটা বিষয়টা যখন রাজনীতির ময়দানে এসে পড়েছে তখন সেটার সম্পর্কে নিজের মতো করে বিশ্লেষণ করার। আমরা শুনতে পারি, গ্যালারিতে বসে হাততালি দিতে পারি, এর বাইরে তো কিছু করতে পারবো না। কাল দক্ষিণ দিনাজপুরের তপনে ওই পরিযায়ী পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। মহারাষ্ট্রে নিগ্রহের শিকার ওই পরিযায়ী শ্রমিককে তিনি কথাবার্তা বলার পর তাকে সামনে রেখে তাকে কেন্দ্র করে সুকান্ত মজুমদারকে নিশানা করেছিলেন, কড়া ভাষায় করেছিলেন। আজ মালদার র্যাম্পে পরিযায়ী শ্রমিকদের হাজির করেছিলেন। তারা র্যাম্পে হাঁটেননি, মানে দুস্থ মানুষকে দিয়ে ক্যাটওয়াক করানোর যে অভিযোগটা বিরোধীরা তুলছিলেন সেই রাস্তাটা তিনি কেটে দিয়েছেন। কিন্তু ওই পরিযায়ী শ্রমিকরা নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। এবং মজার ব্যাপার হচ্ছে কয়েকজন পরিযায়ী শ্রমিকের সঙ্গে TV9 বাংলাও কথা বলেছিল। শুনে মনে হলো কি জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তা ঠিকঠাক তারা বুঝতে পারেনি। প্রথম গ্রামের মাছ মারে, তারপরে পুলিশওয়ালা আছে, পুলিশওয়ালাগুলো মারে আমাকে। আমি স্যার উড়িষ্যা কটক রাজ্যে কাজ করতে গেছিলাম, ওখানে আমাকে বাংলা কথা বলার জন্য বাংলাদেশি বলে আমাকে মারধর করেছিল। আমাকে বললো তোর বাড়ি কোথায়? আমি বললাম আমার নদীয়ার বাড়ি, আমি বাঙালি। দিয়ে বলছি তুই বাঙালি না, তুই বাংলাদেশি। একদম ওই তেলেঙ্গা, ওই একদম বাস স্ট্যান্ডে হায়দ্রাবাদে। তুই বাংলাদেশি, স্বীকার করতেই হবে তোকে যেমন করে হোক। আমার স্বামী রাজস্থানে গেছিল কাজে, আর বাংলা কথা বলার জন্য আমার স্বামীকে মেরে ফেলা হয়েছে। আমার এখন কোনো কিছুই নেই। ওরা অনেক মারধর করেছিল, বাচ্চাটাকেও মেরেছিল, আমাকেও মেরেছিল। মারার পর তখন ওরা আমাকে বলছিল যে আপনারা বাংলাদেশি। আমি বলছি আমরা বাংলাদেশি না, আমরা মালদার ডিস্ট্রিক্টের লোক। স্যার আমি কর্ণাটক রাজ্যে কাজ করতাম, ব্যাঙ্গালোরে। আমি স্কুল বাস চালাই। প্রত্যেক বছরে আমাকে পুলিশ ভেরিফিকেশন করতে হয়। যত কিছু ডকুমেন্টস দেওয়ার সত্ত্বেও আমার কোনো ডকুমেন্টস ভ্যালু করেনি। ওদের একটাই কথা, আমরা বাংলাদেশি। শুধু মুসলিম নয়, অভিষেকের মঞ্চে ছিলেন সব জাতের বাঙালি নির্যাতিত পরিযায়ী, যারা শুধু বিজেপি শাসিত ওড়িশা রাজস্থান নয়, কংগ্রেস শাসিত কর্ণাটক তেলেঙ্গানাতেও নির্যাতিত হয়েছেন। কর্ণাটকায় সরকার কংগ্রেসের। মালদার দক্ষিণ লোকসভা সাংসদের নাম কি? কোন দলের? কটা মানুষের পাশে দাঁড়িয়েছে? ঈশা খান চৌধুরী পারে না যে তেলেঙ্গানা বা কর্ণাটকার মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর দপ্তরে একটা ফোন করে বলি
দক্ষিণ দিনাজপুরের তপনে অভিষেকের পাশে দাঁড়িয়ে এক পরিযায়ী শ্রমিক অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। মালদায় অভিষেকের মঞ্চে দাঁড়িয়ে এক প্রাক্তন কংগ্রেস কর্মী অভিযোগ করলেন অধীর চৌধুরীর বিরুদ্ধে। আরেকজন মুসলিমদের আহ্বান জানালেন হুমায়ুন কবিরের ফাঁদে পা না দিতে। পশ্চিমবাংলার বুকে যিনারাই কংগ্রেস করছেন অধীরকে দেখে উনি একজন ধাপ্পাবাজ, মিথ্যাবাদ, কারণ আমার থেকে ভালো আর কেউ বলতে পারবে না। अभी ये हुमायूं कबीर, ये बाबरी मस्जिद, ये सब बना के जो ट्रैप है उसे बाइकाट करें। নমস্কার সবাই। মালদায় কংগ্রেসের জনভিত্তি রয়েছে। সদ্যই মৌসম বিনোজির নূর কংগ্রেসে ফিরেছেন। তাই কি কংগ্রেস শাসিত রাজ্যের নির্যাতিতরাও মঞ্চে? তাই কি অধীর চৌধুরী নিশানায়? হুমায়ুন কবিরও কি ফ্যাক্টর? অভিষেকের মঞ্চে বাকিরা বললেন, অভিষেক নিজে কি বললেন? কাউকে ফেরত যেতে হবে না, কেউ ফেরত যাবেন না। কি আপনারা ফেরত যেতে চান? এই আশ্বাসে পরিযায়ী শ্রমিকরা ভরসা পেলেন। তারা কি বুঝলেন? কি আবার যাবেন কাজ করতে? হ্যাঁ, তো যাবো না, বাইরে খাটছিতে যাবো না। 5,000 করে টাকা পান না? আমরা 5,000 টাকা পাই না। অভিষেক কি বললো? অভিষেক যেতে বললো। কোথায় বললো? বাইরে বাইরে যেতে বললো? হ্যাঁ, বাইরে যাবে, কাজ করবা। দেখুন, অভিষেক বললেন কোনো পরিযায়ী শ্রমিককে ভোটের পর বাইরে যেতে হবে না, আর পরিযায়ী শ্রমিকদের কেউ কেউ বলছেন অভিষেক বাইরে গিয়ে কাজ করতে বলেছেন। এবার পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করতে চলে গেলে রাজ্য সরকারের তো কোনো ক্ষতি হবে না, রাজ্যের ওপর আর্থিক চাপ কমবে। ভোটের সময় সকলে থাকলেই হলো, আর যথাস্থানে ভোটটা দিলেই হলো। কিন্তু তিনি যেটা বলেছেন, মানে যাদের নিয়ে বলছেন, সেইগুলো যে যারা শুনলেন তারা ভুল বুঝলেন, এটাও তো দেখতে পেলেন। এই যে ধরুন, অভিষেকের সভায় একজন তারই দলের নেতাকে তারই দলের আরেক নেতা ধরে প্রবল মারধর করেছেন, এবং যাকে মারধর করা হয়েছে তার স্ত্রী এসে অভিষেকের কাছে তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য কাকুতি মিনতি করলেন। এই বিষয়গুলো দেখে কি অভিষেকের নিজের বিপদ বা নিজের পার্টির যে কোথাও গিয়ে যে বিপদের কথা মুখ্যমন্ত্রী বলেছেন সেগুলোর থেকেও অগ্রাধিকার দিয়ে দেখিয়ে দিতে চাইলেন যে মানুষই তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ? তাহলে তো এটাও একই সঙ্গে তাকে হয়তো ভাবাচ্ছে বা তার কাছে অনেক বেশি গুরুতর বলে মনে হচ্ছে যে এই বাংলাতে যদি একজন বাঙালি সুরক্ষিত না হন, তাহলে ভিন রাজ্যের দিকে আঙুল তুলে কি হবে? আপনাদের সকলকে বলেছে যে কেউ উড়িষ্যায় কাজ করত, কেউ মধ্যপ্রদেশে কাজ করত। বসুন, বসুন, আমি আলাদা করে কথা বলি। কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা, ছাড়ুন। কি হয়েছে বলুন। কি মেরে ফেলছে? ঠিক আছে, আমি দেখে নেবো। বসুন, আপনি বসুন। ওনাকে একটু জল দাও। আমি দেখে নেবো। বসুন, ওনাকে একটু জল দিন। আমার বর তার কাছে সিনিয়র মাদ্রাসা টিআইসি এবং ওখানকার ব্লক সভাপতি। যেহেতু আমরা রাজ্য সরকারের দায়িত্ব রয়েছে, শাসক দলের স্কুলে ঢুকে বেশ করে আমাদের নিয়ে গিয়ে সাংসদ সামিরুল বেশ কিছু গন্ডা নিজের দায়িত্বে ছিল পা ভেঙে সবার সাথে কথা বলে যেখানে যে সহযোগিতা প্রয়োজন হয়েছে খুব শখ আমি জানালাম যে আমি এর বিচার চাই। অর্ডারে বা সীমাবদ্ধ থাকলো না। কোন দল করে জানেন? আমি যখন একটাকে অভিষেকের কথা বলেছি, আরে বাবা, আমার জানা নাই। অভিষেক ব্যানার্জিকে আমার জানাই নাই। আপনার এলাকা তো আমি জানি না যে কি হয়েছে না। ঘটনাটা শুনেছিলেন? আমি জানি না। ঘটনাটি শুনেছিলেন? আমি কিছু জানি আজকে অভিষেক ব্যানার্জিকে জানালেন? সে ওটা হতে পারে। সব মিলে বুঝতে পারছেন, ঘরে বাইরে বিপদ, আর দুনিয়া যেদিকেই যাক সেখান থেকে কিন্তু এই বিপদের বাইরে আপনি যেতে পারবেন না। আর বিপদের মধ্যেও যে জিনিসটা কিন্তু মানুষের একটু অন্যরকম হয়ে থাকে না, সেটা হচ্ছে রসবোধ। ওই যেরকম একটা কতগুলো মিম চারপাশে ঘুরে বেড়াচ্ছে, জানেন তো, দেখছিলাম একটা মিমে দেখাচ্ছিল যে একজন ওই রুটির সঙ্গে একটা মাংসের ঝোল খাচ্ছেন, কিন্তু চারপাশে তেল থকথক করছে, আর ওপর থেকে প্যারাশুটে করে আমেরিকার বাহিনী নামছে, কারণ তেল দেখতে পেয়েছে, সুতরাং ট্রাম্প লোক পাঠিয়ে দিয়েছেন দখল করতে। ঠিক একইভাবে একজন লিখেছেন, দেখলাম যে এই ঠান্ডায় নারকোল তেল জমে শক্ত হয়ে গেছে, কিন্তু রোদে দিতে পারছি না, পাছে ট্রাম্প এসে তুলে নিয়ে চলে যায়।
মানে ট্রাম্পের নজর তেলের দিক থেকে যে সরছে না, এটা সবাই বুঝে গেছেন। এবং ট্রাম্প তেলের জন্য যা খুশি তাই করতে পারে, সেটাও সবাই বুঝে গেছেন। ট্রাম্প আসলে একটা নাম, জানেন তো। আসলে শক্তিমানরা দুনিয়ায় যে যখন খুশি যা খুশি করতে পারেন, এটাই ট্রাম্প প্রমাণ করে দিচ্ছেন। আর আপনি আমি যেখানেই থাকি, যে দেশেই থাকি, আসলে যে আমাদের আলাদা করে কোনো ভূমিকা নেই, এই শুধু বড়দের শক্তিমানদের কাজকর্ম দেখেই আমাদের যে ওই গ্যালারিতে বসে হাততালি দিতে হয়, এটাও কিন্তু আজকের দিনটা আমাদের বুঝিয়ে দিচ্ছে।